আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোর কি মন খারাপ? রোদ্দুর উত্তর দিল, না তো। ও আচ্ছা, আমরা যে ওখান থেকে এলাম ওনার কাহিনী শুনলাম, এটা কি ছোট চাচুকে বলা উচিত? যেহেতু তোর জীবনের সাথেই জড়িত ঘটনা, আর ওই লোকটা তো প্রথমে ছোট চাচুকে খুঁজতেই এসেছিল। রোদ্দুর ভেবে উত্তর দিল, বলা উচিত নয়। আমাদের মুখ থেকে এসব শুনলে সে ভালোভাবে নাও নিতে পারে। তিনি এতকাল ছিলেন একভাবে, সেইভাবেই তাকে থাকতে দেওয়া উচিত। এখন এই সময়ে এসে তাকে এইসব বলে অন্য জগতে ভাসিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। সময় ধীরে ধীরে সব ক্ষত মুছিয়ে দেয়, আবার সময়ই প্রয়োজন মতো সেই ক্ষত জাগিয়ে তোলে। আমাদের এখানে কোনো কথা বলার প্রয়োজন নেই। এমনভাবে থাকবি যেন কিছুই জানিস না। রোদ্দুর এক নিমিষে কথাগুলো বলে গেল। ঝিলমিলের কাছে এই রোদ্দুরকে কেমন অচেনা মানুষ মনে হচ্ছে। ওর কথা বলার ধরন, তাকানোর ভঙ্গিমা সবকিছুই অচেনা মানুষের মতো। ঝিলমিল ভাবলো ওখান থেকে আসার পর হয়তো মনটা খারাপ হয়ে গেছে, তাই এরকম করছে, পরে আবার ঠিক হয়ে যাবে। সে নিজের কাছে মনোযোগ দিল, রোদ্দুরকে আর ঘাটাতে চাইল না। থাকুক কিছু সময় নিজের মতো, কতক্ষণ আর কথা না বলে থাকবে, সারাক্ষণই তো ছটফট করতে থাকে। এই বলে সেই বলে কথা তো কত কথা তার। সেদিনটা এভাবেই কেটে গেল। নতুন আরেকটা দিনের শুরু হলো। প্রতিদিনের মতোই রোদ্দুর অফিসে চলে গেল এবং ঝিলমিল তার ক্লাসে। এমনিতে রোদ্দুর ফোন করে খোঁজখবর নেয় বেশ কয়েকবার, আজ আর ফোন করলো না। ঝিলমিল ফোন হাতে নিয়ে চাতক পাখির অপেক্ষা করতে লাগলো। সময় পেরিয়ে গেলেও যখন রোদ্দুরের একটা ফোন এলো না, তখন সে নিজেই তাকে ফোন করলো। সে রিসিভ করলো না, ফোন কেটে দিয়ে মেসেজ পাঠালো, আমি একটু ব্যস্ত আছি, ক্লাস শেষ হয়ে গেলে ভালোভাবে বাড়ি ফিরে যা, আমার ফিরতে দেরি হতে পারে। ঝিলমিলের কেমন মুড অফ হয়ে গেল। সে মন খারাপ করে বের হলো। ফুটপাত দিয়ে ধুলো মারিয়ে হেঁটে হেঁটেই ফিরল। বাড়ি এসে মায়ের সাথে কথা বলল, বাবার সাথে কথা বলল, তাও মনের মধ্যেকার বিষণ্ণতা দূর হলো না। রোদ্দুর আজ বাড়ি ফিরল সন্ধ্যার একটু পরে। ঝিলমিল তখন চা বানাচ্ছিল। রোদ্দুরকে এক কাপ চা দিল কথা বলার উসিলায়, কিন্তু সে চায়ের কাপ হাতে নিয়ে শুকনো মুখে শুধু ধন্যবাদ জানালো। ঝিলমিল কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। রোদ্দুর সেটা খেয়াল করে বলল, ওভাবে তাকিয়ে কি দেখছিস? দেখছি, অনেক কিছুই দেখছি। দরাজ গলায় বলল সে। ও আচ্ছা, দেখ। এতক্ষণ ঝিলমিলের মন খারাপ থাকলে এখন রাগ লাগলো। সেই রাগ সপ্তম থেকে অষ্টমে গিয়ে পৌঁছালো। রাগ দুঃখের মিশ্র অনুভূতিতে বিষিয়ে উঠল মন। বারান্দায় গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। ওর যা মন চাই ও তাই করুক, ঝিলমিল কিচ্ছুই বলতে যাবে না। অভদ্র শিষ্টাচারহীন ছেলে একটা। ঝিলমিল দরজা সামান্য খুলে উকি দিয়ে দেখল ওর ভেতর কোনো প্রতিক্রিয়া নেই। সে কম্বলের ভেতর ঢুকে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। বাহ, খুব সুন্দর মন মাতানো দৃশ্য। কার সাথে রাগ দেখাচ্ছে ঝিলমিল, কার উপর অভিমান করেছে? ভেবেছিল সম্পর্কটাকে সময় দিয়ে কাছে টেনে আনবে, এখন তো দেখা যাচ্ছে সে নিজে এক পা গালে রোদ্দুর 10 পা পিছিয়ে যাচ্ছে। সমস্যা কোথায় ওর? এইরকম ব্যবহার করছে কেন? সমস্যার কথা আগে বাড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেও বলবে না। ঝিলমিল নিজের মনে কিছুক্ষণ গজগজ করলো, তারপর ঘরে গিয়ে রোদ্দুরের পাশে বসলো। কম্বলটা টান মেরে নিজের কাছে নিয়ে এলো, গায়ে জড়াতে জড়াতে বলল, আমি আবার কোনো কিছুর ভাগ দিতে পারি না কাউকে। রোদ্দুর কিছু বলল না, একবার তাকালোও না। ঝিলমিল নিজেই ল্যাপটপের স্ক্রিনে উকি দিল। না, ইন্টারেস্টিং কিছুই নেই, যা আছে সবটাই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ঝিলমিলও নিজের মতো ফোন হাতে নিয়ে বালিশে হেলান দিল। কাউকে ফোন করে তার সাথে কথা বলতে লাগলে খুব হাসি মুখে। কিছুক্ষণ পর তো হাসতে হাসতে গড়িয়ে পড়ল। কথা বলার ধরনে বোঝা যাচ্ছে ওপাশে একজন ছেলে। রোদ্দুর শুধুমাত্র একবারের জন্য আর চোখে তাকালো, তারপর ফের নিজের কাছে মনোযোগ দিল। ওপাশ থেকে ওই ছেলেটা কি মজার কথা বলছে কে জানে। হাসতে হাসতে ঝিলমিলের হেসকি উঠে গেছে। সে বলল, ওয়েট, 1 মিনিট ফোনে থাকো প্লিজ, আমি একটু পানি খেয়ে নিই। হাসির তালে আর কথাই বলতে পারছি না, তুই এত ফানি। এরপর ঝিলমিল পাশ থেকে পানির বোতল নিয়ে ঠকঠক করে পানি খেয়ে আবারও ফোনে মনোযোগ দিল। সে পাশে বসে থাকা রোদ্দুরের শান্তসুলভ চোখ দুটোর দিকে তাকিয়ে সুন্দরভাবে বলল, কি যে বলো না, আমার আবার কি সমস্যা হবে? বাড়ি যাব খুব শীঘ্রই, তারপর তো তোমার সাথে দেখা হবেই। তোমাকে কষ্ট করে আমার সাথে দেখা করার জন্য এত দূর আসতে হবে না। এরপর ওপাশ থেকে আরো কিছু একটা বলল। ঝিলমিল তার উত্তরে বলল, তুমি দেখে আমাকে পাগল হয়ে যাচ্ছ, অন্য কেউ তো ফিরেও তাকায় না। মানে যে একটা মানুষ, মূল্য নেই কোনো। ঝিলমিল খেয়াল করলো রোদ্দুর পাশ থেকে উঠে গেছে। ল্যাপটপ বন্ধ করে জায়গায় রেখে পুনরায় ফিরে এলো। কটমার দৃষ্টিতে তাকিয়ে বলল,
আমার ঘরে বসে এইভাবে রাক্ষসীর মতো হেসে হেসে কথা বলার অনুমতি আমি কাউকে দিইনি। এখান থেকে উঠে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে কথা বল। খেয়াল রাখবি সে কথা যেন আমার কান পর্যন্ত না পৌঁছায়। ঝিলমিল বলল। আচ্ছা আচ্ছা, আর 1 মিনিট। 1 মিনিটের কথা বলে সে অবশ্য আরো 5 মিনিট টানা কথা বলল। কথা শেষ করে ফোন রেখে ঝিলমিল বলল, সরি, অনেকদিন পর কথা হলো তো তাই। ছোটবেলার ফ্রেন্ড বলে কথা। যাই হোক, তুই গিয়ে খাওয়া দাওয়া করে নে, আমি সবকিছু রেডি করে রেখেছি। রোদ্দুর ঝিলমিলের দিকে এমনভাবে তাকালো যেন ও একটা পচা ইঁদুর। রোদ্দুর এ ঘর থেকে যাওয়ার পর অযথাই ঝিলমিলে কিছুক্ষণ হাসলো, তারপর নিজেও খেতে গেল। খিদে পেয়েছে প্রচুর। প্রথম বিয়ে হয়ে এখানে আসার পর ঝিলমিলের যে অবস্থা হয়েছিল, এখন রোদ্দুরের অবস্থা হয়েছে ঠিক সেই রকম। ভোরের আলো ফুটতেই ঠাস ঠাস শব্দে ঝিলমিলের ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখলো রোদ্দুর রেডি হচ্ছে। যেসব জিনিসপত্র হাতে নিচ্ছে সেসব রাখছে ঠাস ঠাস করে। কপাল কুচকানো ঘুম ঘুম চোখ দুটো নিয়ে সে প্রচণ্ড বিরক্ত বোধ করলো। উঠে বসে রোদ্দুরের উদ্দেশ্যে বলল, তুই কি পাগল? এরকম অভদ্রের মতো আচরণ করছিস কেন? দেখতেই পাচ্ছিস ঘুমিয়ে আছি, তারপরেও এরকম শব্দ করার কোনো মানে হয়? রোদ্দুর রাগ করলো না। শেষে পারফিউমটাকে ঠাস করে টেবিলের উপর রেখে দিয়ে চলে গেল। ঝিলমিলও উঠে পেছন পেছন দৌড়ালো। কিছু জিনিসপত্র তো সে মেঝেতেও ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। পাগলের এহনো কাণ্ডে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারপর উঠে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলো। হাত মুখ ধুয়ে সে নিজেও রেডি হলো ভার্সিটিতে যাওয়ার জন্য। ক্লাস করলো না একটাও। বন্ধু বান্ধবদের সাথে করে ক্যান্টিন, মাঠ কয়েকবার চক্কর দিল। তারপর সময়ের আগেই বেরিয়ে এলো। বাড়ি ফিরে এসে শিউলিকে ফোন করলো। কোনরূপ সৌজন্যতাবিহীন হড়হড় করে জিজ্ঞেস করলো, এই, তুই না সেদিন আমায় কতগুলো ভালোবাসার ডেফিনেশন দিলি? একটাও তো কাজ করছে না। আমি নিজেই ওর সাথে আগ বাড়িয়ে কথা বলতে যাচ্ছি, ও পাত্তাই দিচ্ছে না। বেটার এত বেশি ভাব। ভাব সবারই থাকবে, কিন্তু তোর মূল সমস্যা হচ্ছে তুই ধৈর্য ধরতে পারিস না। তুই তো সেদিন আমাকে বললি রোদ্দুর ভাইয়া তোকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু তুই একটা ধোঁয়াশার মধ্যে ছিলি। ব্যাপার না, একসাথে থাকতে থাকতে যে মায়া জন্মায় তার থেকে ভালোবাসা আপনা আপনিই হয়ে যায়। এতদিন তুই ওকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিস, এখন সে তোকে ঘোরাচ্ছে। টিট ফর ট্যাট। শিউলি বলল। ঝিলমিল মুখ কালো করে উত্তর দিল, ওসব কিছুই না, ও আমাকে স্রেফ ইগনোর করে যাচ্ছে। আচ্ছা, ওর জীবনে ওর এক্স গার্লফ্রেন্ড আবার ফিরে এলো না তো? ওটা না একটা ডাইনি বুড়ি, শাকচুন্নি? হিংসে হয় দোস্ত। হিংসের ঠেলায় ঝিলমিলের হাত পা ছুড়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু শিউলিকে কি আর এত কথা বলা যায়? সে অল্প কথায় বলল, না ভাই, ওসব কিছু না। ওর ফোন তো আমি সচরাচর ধরি না। এরপর থেকে ওর ফোন চেক করতে হবে। ও কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটাও আমাকে দেখতে হবে। দেখিস যেন টের না পায়। শিউলির সাথে হাবিজাবি অনেক কথা বলে দুপুরটা কাটিয়ে দিল। রোদ্দুর সেদিন সময় মতোই বাড়ি ফিরল। আগের মতোই ঝিলমিলের সাথে কথা বলল না। ঝিলমিলও তা স্বাভাবিকভাবে মেনে নিয়ে চুপ করে রইল। ফোনে কথা বলে, মেসেজ করে সময় কাটিয়ে দিল। তারপর রাতে যখন রোদ্দুর ঘুমিয়ে পড়ল, তখন ওর ফোনটা বালিশের পাশ থেকে তুলে নিল। লকটা জানাই ছিল। এর আগে ওর ফোন হারিয়ে গিয়েছিল, তখন রোদ্দুর লক বলেছিল। এইবার সেটা ট্রাই করে দেখলো, পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে। ঝিলমিলের মনের মধ্যে সন্দেহ উকি দিল। নিশ্চয়ই ফোনে এমন কিছু আছে যা গোপনীয়। ফোনটা রেখে দিল জায়গা মতো। ওর ইচ্ছে করলো রোদ্দুরের চুলগুলো ইচ্ছে মতো টেনে দিতে, পিঠের উপর ধুরুম ধারুম কয়েকটা কিল বসিয়ে দিতে। না, এসব সহ্য হচ্ছে না। সে ঠেলে ঠেলে রোদ্দুরকে জাগিয়ে তুলল। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় রোদ্দুর কিছুটা বিরক্ত হলো। ওর দিক থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে ঝিলমিল আবারও রোদ্দুরের চুল টেনে ধরে বলতে শুরু করলো, তুই ঘুমাচ্ছিস কেন? ডাকিনীর হাত থেকে রোদ্দুর নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি সমস্যা? রাতের বেলা ঘুমাবো না তো কি, নাচবো? ঝিলমিল উঠে বসলো। রোদ্দুরকে উঠে বসতে বলল। এই রাতের বেলা ঘুম থেকে উঠে এসব অত্যাচার তার সহ্য হচ্ছে না। তবু উঠে বসলো, বলল, কি হয়েছে? বল, বিয়ে মানে কি? রোদ্দুর ভুরু কুচকে তাকিয়ে বলল, চুপচাপ ঘুমিয়ে পড়। রাত 1:30 বাজে। এসব ফালতু প্রশ্নের মানে কি? ফালতু প্রশ্ন? আমি ফালতু প্রশ্ন করছি? আর তুই যা করছিস তা কি খুব ভালো মানুষের কাজ? তুই এখন ঘুমোতে পারবি না। বিয়ে মানে হচ্ছে শেয়ারিং। আমার ঘুম আসছে না মানে তুইও ঘুমোতে পারবি না। রাত বিরাতে এ আবার কি নাটক? 2 দিন পর টিভিতে অ্যাক্টিং করতে যাব, তো তাই একটু প্র্যাকটিস করছি। ঝিলমিল মুখ ঝামটে বলল। রোদ্দুর কোনো কথা না বলে চুপচাপ ভদ্র মানুষের মতো বসে রইল। একবার ঘড়ির দিকে তাকাচ্ছে, আরেকবার ঝিলমিলের দিকে। ওর দিকে তাকাতেই ও মুখ ভেঙচি কাটল। আচমকা নীরবতা ভেঙে বাজখাই আওয়াজে ঝিলমিলের ফোনটা বেজে উঠল। রোদ্দুর তাকিয়ে দেখলো যে ফোন করেছে তার নাম সৈকত দিয়ে সেভ করা। ঝিলমিল তড়িঘড়ি করে ফোন হাতে নিয়ে আড়াল করার চেষ্টা করলো। রোদ্দুরের দিকে তাকিয়ে হাসি মুখে বলল,
এখন ঘুমিয়ে পড়। সরি মাঝরাতে ডিস্টার্ব করার জন্য। এই বলে সে উঠে বারান্দায় চলে গেল। এত রাতে ঝিলমিলের কাছে কেউ ফোন করায় রোদ্দুর অবাক তো হয়েছে বটেই, তার থেকেও বেশি রাগান্বিত হয়েছে। সে নিজে উঠে দাঁড়ালো। তার পরিকল্পনায় জল ঢালে এমন সাহসকার সে দেখতে চায়। রোদ্দুর বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে দরজায় এসে দাঁড়ালো। ওপাশ থেকে ঝিলমিল দরজা বন্ধ করে দিয়েছে। জানালায় হাত দিয়ে দেখলো, সেটাও বন্ধ। কথা বলছে এত চুপি চুপি যে কোনো কথা এপাশে পৌঁছাচ্ছে না। রোদ্দুরের চোখ থেকে ঘুম উড়ে গেল। নিজেকে ভয় রকমের স্থির রেখে শান্ত ভঙ্গিতে বুকে আড়াআড়িভাবে হাত বেঁধে দাঁড়িয়ে রইল। ঝিলমিল বের হলেই ওকে খপ করে ধরে ফেলবে। ওপাশের না ঝিলমিল কথা বলছিল ফিসফিস করে। ওর গলার আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু ও কি বলছে তা শোনা যাচ্ছে না। অবশেষে পাক্কা 18 মিনিট পর সে বের হলো। রোদ্দুরকে দরজা ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে হৃৎপিণ্ডটা আশ্রে পড়ল। সে আশেপাশে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলল, তুই তুই ঘুমাসনি এখনো? আমি তো তোকে শুয়ে পড়তে বললাম। আচ্ছা দেখি, সামনে থেকে সর, আমি ঘুমাতে যাই। ঝিলমিল রোদ্দুরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। রোদ্দুর পেছন থেকে ওর হাতটা চেপে ধরল। এতটাই জোরে ওর হাত চেপে ধরেছে যে সে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। রোদ্দুর ওর ধরে সামনের দিকে টেনে নিয়ে এসে জিজ্ঞেস করল, এতক্ষণ কার সাথে কথা বললি? ঝিলমিল ফাঁকা ডোক গিলে বলল, সব কথা তো শুনতে হবে কেন? আমি যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলতে পারি, তোকে বলতে হবে নাকি? তুই তোর সব কথা আমাকে বলিস? সোজাসুজি আমার প্রশ্নের উত্তর দে। প্রয়োজন বোধ করছি না। ঝিলমিল নির্বিকার কণ্ঠে বলল, আমাকে রাগাস না। এত রাতে তুই কারোর সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলবি, হাসাহাসি করবি, এসব আমি একদম সহ্য করব না। কথা না বাড়িয়ে এক কথায় বলে দে, ছেলেটাকে। ঝিলমিল মুখ ঘুরিয়ে উত্তর দিল, বলবো না। রোদ্দুর আরো শক্ত করে ওর হাত চেপে ধরল। ঝিলমিল হাত ছাড়ানোর চেষ্টা করলো না, চুপচাপ দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। সে শুষ্ক ঠোঁটে জিভ বুলিয়ে বলল, তুই সবসময় আমার সাথে এমন করতে পারিস না। কথাটা বলতে দেরি ঝিলমিলের হাত থেকে ফোনটা কেড়ে নিতে রোদ্দুরের দেরি হলো না। ফোনটা নিয়ে সে হাত ছেড়ে দিল। ঝিলমিল হাত চোখের সামনে নিয়ে দেখলো ওই দিকটা লাল হয়ে গেছে, রক্ত আটকে থাকার কারণে চিনচিন করছে। ওদিকে রোদ্দুর অলরেডি ওই নম্বরে কল দিয়েছে। ঝিলমিল তাকে আটকানোর চেষ্টা করে বলল, দেখ, তুই সব বিষয়ে নাক গলাবি না। আমি তোর কোনো বিষয়ে হস্তক্ষেপ করি না। আমাকে আমার মতো থাকতে দে। আমার ফোন দে। তুই ওকে কেন ফোন করছিস আজব? আমি কখনো তোর ফোন থেকে কাউকে ফোন করেছি? দিয়ে দে বলছি। রোদ্দুর তার ভেতরকার সূক্ষ্ম করোরটা আড়াল করে শান্তভাবে বলল, একদম চুপ। ওর কণ্ঠে এমন একটা কিছু ছিল যে ঝিলমিল চুপ করে যেতে বাধ্য হলো। ওপাশ থেকে ফোন রিসিভ হলো। রোদ্দুরের কিছু বলা লাগলো না। ওই পাশ থেকে কণ্ঠস্বরটা বলছে উঠল, আরে ভাই, এত রাতে ঘুম বাদ দিয়ে আবার ফোন দিছিস কেন? আমাকেও ঘুমাতে দিবি না, নিজেও ঘুমাবি না? এত বাড়াবাড়ি কিন্তু ভালো না ঝিলমিল। এত জেলাস ফিল করাতে চাইলে তো ওই ব্যাটা ধসে যাবে। তোদের কাহিনী শুনে মনে হচ্ছে তোরা দুজনেই জ্বলন্ত সূর্যের মতো। মনে রাখিস, এক আকাশে কিন্তু দুটো সূর্য একসাথে থাকতে পারে না। কণ্ঠটা মেয়ের। রোদ্দুর আরেকবার দেখলো ফোনে নামটা সৈকত লিখে সেভ করা আছে। সে ঝিলমিলের দিকে তাকালো। ঝিলমিল শুধু পারল না মাটির নিচে ঢুকে যেতে। ধরা পড়ে কই লুকাবে সেটাই ভাবছিল। রোদ্দুর ফোন কেটে দিল। ঝিলমিলের দিকে তাকালো। ঝিলমিল অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো। গলার কাছে বিশ্রীভাবে দম আটকানোর মতো ভয়ঙ্কর অবস্থা হলো। ওদিকে বাজ পাখির মতো শানানো দৃষ্টিতে তাকিয়ে আছে রোদ্দুর। কোনো মতে হাসতে হাসতে একটা তুচ্ছ কারণ তুলে ধরল। কোনোভাবে মনে হয় ওর ভয়েস চেঞ্জ হয়ে গেছে। না মানে একটা অ্যাপস আছে, অন্য কারোর সাথে কথা বললে নিজে নিজেই ভয়েস চেঞ্জ হয়ে যায়, আর যখন আমার সাথে কথা বলে তখন ঠিকঠাক থাকে। রোদ্দুর হাসলো। সে হাসি থেকে ঝিলমিলের গা পিত্তি চলে গেল। সে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, আমার অনেক মাথা ব্যথা করছে, আমি ঘুমোতে গেলাম। ঝিলমিল যাওয়ার সময় রোদ্দুর ওর ফোনটা দিয়ে দিল। ঝিলমিল কিরমির করতে করতে ফোনের দিকে তাকালো। কাল ক্লাসে গিয়ে মাহিটাকে আচ্ছা মতো দিতে হবে, কিন্তু রোদ্দুরের সামনে সে বেইজ্জতি হলো। তার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। সে আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ল। অযথাই নেতাগিরি করার জন্য এত রাতে ওকে ফোন দিতে বলেছিল। ঝিলমিল যতই কারণ দেখাক না কেন, রোদ্দুর তো আসল বিষয়টা জেনেই গেছে। আরেকটু সতর্ক থাকলে ওকে আরেকটু বেশি করে জেলাস করা যেত। এদিকে রোদ্দুর হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। বেচারা তাকে জেলাস ফিল করাতে গিয়ে কি একটা পন্থা অবলম্বন করলো যে একেবারে হাতে নাতে ধরা পড়ে গেল। ও কোথায় যেন শুনেছিল, কারো কাছ থেকে উপযুক্ত পাত্তা না পেলে তাকে একদম ইগনোর করা শুরু করে দাও,
তারপর দেখবে ম্যাজিক। রোদ্দুর আসলেই সে ম্যাজিকটা দেখতে পেয়েছিল, কিন্তু গতকাল ঝিলমিল যখন ফোনে কথা বলছিল অমন হেসে এসে তখন প্রচুর রাগ উঠেছিল। কিছু বলার বা করার অবকাশ ছিল না। তারপর তো বুঝতেই পারলো কালপিটটা আসলে একটা মেয়ে। ঠোঁট জোড়ে হাসি খেলে গেল, ঝিলমিলের দিকে এগিয়ে এলো। এরই মধ্যে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। রোদ্দুর হেসে বিড়বিড় করে বলল, আমার ঘুম নষ্ট করে নিয়ে তা খুব আরাম করে ঘুমানো হচ্ছে। পাগল কোথাকার, নিজের মনের মধ্যে যে লাড্ডু ফুটেছে এটা সরাসরি বলে দিলেই হয়। এত ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে জেলাস করানো কি দরকার? আমি বাচ্চা ছেলে নাকি? আমাকে এক ঝলক বললেই তো বুঝে যাই। তারপর সে গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ল। রোদ্দুর শুয়ে পড়েছে নিশ্চিত হয়ে কিছুক্ষণ পর ঝিলমিল চোখ মেলে তাকালো। প্রথমেই বড় করে একটা নিঃশ্বাস নিল। এতক্ষণ তো দম খিস্ত্রে শুয়েছিল। তারপর তাকালো রোদ্দুরের দিকে। ওর বলা কথাগুলো ঠিকই তার কানে এসেছে। সে আপন মনে বলল, এ শখ কত! মনে মনে লাড্ডু ফুটেছে, সেটা আবার গিয়ে সেদে সেদে বলতে হবে? হ্যাঁ, কেন রে? বুঝে নিতে পারিস না? এমনি এমনি কি তোকে অভদ্র বলি আমি? হ্যাঁ, আমার মনের লাড্ডু মানেই আমার মনের লাড্ডু মনেই থাকুক। তোকে সেই লাড্ডু দিতে যাব না, বজ্জাত কোথাকার। আবার আমার সাথে এমন করবি তো, আবারও ইগনোর করবি তো ঠিক আছে, যা খুশি কর, আমিও দেখে নিব তোকে। বাড়িতে আজ অনেকদিন পর তিন্নি এসেছে। এর আগে যতবারই আসতে চেয়েছে কখনো অসুখ তো কখনো ভিসায় জটিলতা। এইবার ভিসা পেয়ে সরাসরি না জানেই বাড়িতে এসে উঠেছে। সাবরিনা তো মহা খুশি। কিছুদিন থেকে তানিশাকে নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছিলেন। আজ আরেক মেয়েকে দেখে মনটা নিমিষেই হালকা হয়ে গেল। তিন্নি আসা উপলক্ষে এই বেলাতেও সকালে বাড়িতে উপস্থিত। তার এখন একটাই ইচ্ছে, সে অনেকদিন পর বাড়ি এসেছে, যার যত কাজই থাকুক না কেন এবার সবাইকে বাড়ি আসতে হবে। তিন্নি এখনো কাউকে বলে নাই সে এসেছে। ঝিলমিল আর রোদ্দুরের বিয়েতেও অনুপস্থিত ছিল। এবার ইচ্ছে আছে ওদের বিয়ের অনুষ্ঠানেও যদি অ্যাটেন্ড করতে পারে। প্রথমে নিজের বোনেদের সাথে কথা বলল। ওদের সাথে কথা শেষ করে সে ফোন করলো রোদ্দুরকে। রোদ্দুর তো পুরাই অবাক। তিন্নি যখন বাড়ি আসার কথা বলল তখন রোদ্দুর একটু দোনমনো করলো, দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, দেখি আপু, এখন হয়তো আসা সম্ভব নয়। কেন রে, তোর কি খুব কাজের চাপ? কি এমন কাজ করিস ভাই? দেখ, শত কাজের মধ্যেও আমি সেই কত দূর থেকে, মানে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছি। আমার দাম দিলি না? ঠিক আছে, তোর বউ কই? ম্যাডামকে ফোন দিয়ে পাচ্ছি না কেন? তোকে বিয়ে করে সেও কি কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লো নাকি? আমি বেশি কথা শুনতে চাই না। কাল পরশু 2 দিন তল্পি তল্পা গুটিয়ে এদিকে চলে আয়। অসম্ভব, এই মাসের 4-5 দিন বাকি আছে। আমাদের আবার বাসা চেঞ্জ করার কথা সামনের মাসে। আচ্ছা, এই দিকে ঝামেলা শেষ হোক তারপরে আসবো। বাসা চেঞ্জ করবি? ওয়াও, ফ্যামিলি প্ল্যানিং করছিস নাকি তোরা এত তাড়াতাড়ি? তাও ভালো, গুড গুড। রোদ্দুর মাথা নাড়িয়ে বলল, না না আপু, এসব কিচ্ছু না। এমনিতেই এখানে জায়গা কম তো তাই। আমাদের বাড়ির ম্যাডামের আবার এখানে থাকতে খুব অসুবিধা হয়। মনে হয় দিনকে দিন মোটা হচ্ছে, ঘরে তার জায়গা হয় না। তিনি তবুও বারবার করে বলে দিল। ওখানকার কাজ শেষ হলেই তারা যেন দ্রুত চলে আসে। ঝিলমিল ক্লাসে ছিল। মায়ের সাথে মাত্রই একচোট ঝগড়া হয়ে গেল। ওকে বারবার বলে দিয়েছিল সে যখন কথা বলবে তারপর যেন ও কথা বলে। ভুল না করলেই কাল ধরা পড়তো না। এখন রোদ্দুরের সামনে মুখ দেখানো দায় হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে বলছে, কিরে, তোর প্রেমিকা তোকে সকাল সকাল ফোন করলো না? উফ, কি যন্ত্রণা। এখন কথায় কথায় এই প্রেমিকের নাম করে খোঁটা দেবে। বাড়ি যেতে ইচ্ছে করছে না। সন্ধ্যার পরের সময়টুকু বেশ লম্বা। রোদ্দুরের মুখোমুখি থাকবে কিভাবে কে জানে। মায়ের সাথে আলাপ হয়েছে এখানে ভর্তি হওয়ার পরপরই। মাহি বলল, এবার ছেড়ে দে, আমি বলছি তুই তাকে ভালোবেসে ফেলেছিস। এটা তুই মুখে স্বীকার করতে না চাইলেও মন কিন্তু ঠিকই স্বীকার করে নিয়েছে। এখন ভাই তুই নিজে ভাইয়ার কাছে যা, একটা গোলাপ নিয়ে হাঁটু মুড়ে বসে অথবা বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বল, জান আমি তোমাকে ভালোবাসি। ঝিলমিল বিরক্তিতে বলল, নাটকীয় কথাবার্তা বলিস না। ও সারা শরীরের আগায় গোড়ায় ভাব, একদম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত। যদি ভালোবাসার কথা পাত্তাই দিবে না, উল্টো এমন একটা ভাব দেখিয়ে কথা বলবে যেন ভালোবাসার শব্দটাও প্রথম আমার মুখ থেকে শুনবে। আমার না ভালো লাগছে না কিছু। প্রেম রোগে পেয়েছে তোকে, পরিত্রাণের উপায় বলে দে। মাহি বলল, বলছিসই তো, ভাইয়াকে গিয়ে বলে দে। ঝিলমিল মটো রাজি হলো না। রোদ্দুরের সামনে যেতেই কেমন লাগছে। আর যদি ভালোবাসার কথা বলতে চায় তাহলে তো তৎক্ষণাৎ ফিট খেয়ে পড়ে যাবে। ঝিলমিল বাড়ি ফিরে গেল। ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার, চাচ্ছে সময়টাকে ধরে রাখতে। এই মুহূর্তে রোদ্দুরে তোমার কি হাওয়া মনে
স্বেচ্ছায় মাঝ সমুদ্রে ঝাঁপ দেওয়া। কলিং বেল বাজতে ঝিলমিলের বুকের মধ্যে ধক করে উঠল। গিয়ে দরজা খুলে দিতে রোদ্দুর প্রশ্ন করল, ওমা, তুই বাসায়? আমি তো ভেবেছিলাম প্রেমিকার সাথে ঘুরতে গিয়েছিলি। আমার সাথে এতদিন বেকার ঘুরে বেড়ালি, ওর সাথে ঘোরাঘুরি করলেই হতো। ঝিলমিল কথার উত্তর দিল না। রোদ্দুর ঘরে ঢুকলো। ঝিলমিল কোনো কথা না বলে কোনো দিকে না তাকিয়ে চুপচাপ বই নিয়ে বসলো। পড়াটা তার মুখ্য বিষয় নয়, রোদ্দুরকে এড়ানোটাই মুখ্য। যদিও রোদ্দুর ওর মুখে বসে আছে, ওর কাজকর্ম তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। ঝিলমিল অপ্রস্তুত ভঙ্গিতে বইগুলো এলোমেলো করছিল। হঠাৎ একটা বইয়ের ভাঁজ থেকে ছোট্ট একটা চিরকুর মতন 4 কোনা কাগজ বেরিয়ে এলো। ঝিলমিল সেটা তোলার আগেই রোদ্দুর তুলে নিল। গতকাল রাতের মতো তার ছেড়ে দে মা কেঁদে বাঁচি টাইপের অবস্থা হলো, কারণ এই কাগজে সে ক্লাসের মধ্যে আজাইরা বসে থেকে রোদ্দুরের উদ্দেশ্যে কিছু লিখেছিল। ছিঁড়ে ফেলতে চেয়েও যত্ন করে বইয়ের ভাঁজে রেখে দিয়েছিল। এজন্যই বলে বোধহয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। রোদ্দুর খুব মনোযোগ সহকারে চিরকুটে চোখ বোলাচ্ছে। তেমন কিছু নেই, তবে ওর নাম লেখা কয়েকবার, তারপর কাটাকুটি করা। নিচের লাইনে আবার লিখেছে, রোদের মতোই তেজ দেখায়, আমার সাথে এত তেজগিরি দেখিয়ে কোনো লাভ হবে না। রোদ্দুর কাগজটার এপাশ ওপাশ উল্টে দেখলো। পেছন দিকের কোনায় আবার লেখা রয়েছে, কি করে যে বলবো। তারপর কয়েকবার ওর নাম লেখা, ব্যাস আর কিছু নেই। রোদ্দুর ঝিলমিলকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, এসব কি? পড়াশোনা বাদ দিয়ে আবার নাম মুখস্থ করছিস নাকি? ঝিলমিল চমকে তাকালো। রোদ্দুরের তো এই প্রশ্ন করার কথা নয়। বোকার মতো তাকিয়ে থাকতে দেখে রোদ্দুর পুনরায় প্রশ্ন করলো, কিরে, এসব কি? মুখে কথা নাই কেন? ঝিলমিল আন্দাজে বলল। কই কি? রোদ্দুর চিরকুটটাও চোখের সামনে মেলে ধরল। ঝিলমিল যেন হাঁপ ছেড়ে বাঁচল। এটা ওই চিরকুটটা না তো যেটার কথা সে ভাবছিল, এটা আলাদা, অন্য একটা। ঝিলমিল মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, ধুর, এসব কিছু না। ক্লাসের মধ্যে তোকে ইচ্ছে মতো থাবড়াইতে ইচ্ছে করছিল, সেখানে তো আর তা সম্ভব নয়, তাই এইভাবেই মনের খায়েশ মিটিয়েছি। তোর প্রেমিকা ছিল না আশেপাশে? আমার বদলে উঠে দুটো থাবড়া দিতি। কি এক প্রেমিকার জালে ফেসে গেছে, যত চাই এড়াতে ততই চেকে বসে। ঝিলমিল রোদ্দুরের কথায় মনোযোগ না দিয়ে বইয়ের দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ বাদেই বাড়ি থেকে তিন্নি ফোন করলো। ওর সাথে ঘন্টাখানেক বকবক করলো। বেচারার খুব মন খারাপ। সে এমন একটা সময় ছাড়া পেয়েছে যখন অন্য সবাই ব্যস্ত, কেউ নিজেদের সংসার রেখে তৎক্ষণাৎ আসতে পারছে না। তার বড় 2 বোন বাচ্চা কাচ্চার স্কুল আর পড়াশোনার জন্য আটকে গেছে। রোদসীর শাশুড়ি অসুস্থ, তাই সে কিছুদিন পর আসবে বলেছে। এদিকে ঝিলমিল আর রোদ্দুর দুজন তো একসাথে ফেবিকলের মতো আটকে আছে। তিন্নির সাথে কথা বলা শেষ করে ঝিলমিল রোদ্দুরকে বলল, তুই কি আর ছুটি পাবি না? চল না, আমরা 1 সপ্তাহের জন্য ঘুরে আসি। আপু আর কয়দিন থাকবে? ওরে দেখি না কতদিন, প্লিজ ছুটি নিয়ে নে। রোদ্দুর দৃষ্টি ফোনের স্ক্রিনে রেখেই বলল, অফিস তো তোর শ্বশুরের, 2 দিন পর, তাই আমাকে ছুটি দেবে। আমি গিয়ে বলবো, আব্বাজান, আপনার একমাত্র বৌমা আমাকে ছুটি দিতে বলেছে। দয়া করে যদি আমার ছুটি মঞ্জুর করতেন, তবে আপনার বৌমা বাধ্য থাকিত। কি তাই বলবো গিয়ে? রোদ্দুর এইবার ঝিলমিলের দিকে তাকালো। ঝিলমিল বিষণ্ণ কণ্ঠে বলল, তোর জন্য আমিও আটকে গেলাম, ধুর, ভালো লাগে না কিছু। ঝিলমিল মন খারাপ করে উঠে গিয়ে জানালায় হেলান দিয়ে দাঁড়ালো। রোদ্দুর ভাবলো কি করা যায়। বউয়ের এসব আবদার মেটাতে গেলে তো তাকে চাকরি বাকরি ছেড়ে ঘরে বসে থাকতে হবে। ভেবে ভেবে একটা উপায় অবশ্য বের করলো, তবে তা বাস্তবায়ন করতেও 2 দিন সময় লাগবে। ঝিলমিলকে তৎক্ষণাৎ কিছু বলল না। পরিকল্পনার পরিবর্তনও হতে পারে না। তখন তো আর ম্যাডামের চেহারার দিকে তাকানোই যাবে না, মুখটা একদম বাংলার পাঁচের মতো করে রাখবে। রোদ্দুর ঝিলমিলের সামনে গিয়ে দাঁড়ালো। জানালা দিয়ে উকিয়ে নিচের দিকে তাকিয়ে বলল, কাউকে দেখছিস নাকি? না, কাকে দেখবো আবার? দেখার মানুষের অভাব আছে? তোর গার্লফ্রেন্ড আবার তোর টানে এখানে এসে দাঁড়িয়ে আছে কিনা কে জানে। রোদ্দুরের এসব বাঁকা কথায় ঝিলমিলের মাথা সবসময় গরম হয়ে যায়। তবে এখন সে হেসে ফেলল, শুধু চোখ মুখ জুড়ে হাসি খেলে গেল। মুখে কিছু বলল না। রোদ্দুর জিজ্ঞেস করলো, হাসছিস কেন? তোর কথা শুনে। হাসির মতো কোনো কিছু বলেছি আমি? যেটা সত্যি সেটাই বললাম। ওটা তো আমি আর আমার বান্ধবী মিলে দুষ্টুমি করছিলাম। বাড়িতে থাকতে শিউলিকে নিয়েও এই রকম দুষ্টুমি করেছি। সাইফুল ভাই আছে না, তাকে চিনিস? রোদ্দুর মাথা ছাকিয়ে বলল, তোর জন্য দাঁড়িয়ে থাকতো রাস্তায়, সম্ভবত তোকে পছন্দ করতো। আরে ওসব কিছুই না, বাড়িতে একবার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, এইটুকুই। ওরে যে কতবার আছাড় খাওয়াইলাম, আর একবার তো এমন ধাক্কা দিয়েছিলাম যে ঠান্ডায় পানিতে পড়ে কুপোকাত হয়েছিল। উনি বুঝতো আমরা এইসব করছি, কিন্তু কিছু বলতো না।
রোদ্দুর মুখ কালো করে উত্তর দিল। তা বলবে কেন? বললে কি আর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে পারে? ভালো ভালো, এসবই হচ্ছিল। ঠিক আছে, যা ইচ্ছে হয় তাই কর। আমার কি? আমি কেন এখানে আছি? তুই বা আছিস কেন? যা যা, তোর ওই পেয়ারের সাইফুল ভাইয়ার কাছে যা। ঝিলমিল কপাল চাপড়ালো। একটু আগে পর্যন্ত ছিল প্রেমিকা, এখন আবার সাইফুল ভাইকে নিয়ে পড়েছে। কোন দুঃখে যে বেটাকে সাইফুল ভাইয়ের ইতিহাস শোনাতে গিয়েছিল কে জানে। কিছুদিন পর্যন্ত রোদ্দুরের যেরকম পরপর একটা ব্যবহার ছিল এখন আর সেটা নেই, আবার আগের রূপে ফিরে এসেছে। ওর ঠিক নেই, শুধু গিরগিটির মতো রূপ বদলায়। এই তো এখন আবার মুখ ফিরিয়েছে সাইফুল ভাইয়ের কথা শুনে। ঝিলমিল ছেড়ে দিল, একটু পর নিচেই আবার আসবে ভাব জমাতে। মাঝখানে কিছুদিন ব্যস্ততার মধ্যে কেটে গেল। রোদ্দুরের কাজের ব্যস্ততা যেমন ছিল তেমনি বাসা পরিবর্তনের ঝামেলাও ছিল। ঝিলমিল এরকম পরিস্থিতির মধ্যে কখনো পড়ে নাই, তাই ওর কাছে দুনিয়ার সবচেয়ে বড় বিরক্তিকর কাজ হলো এই বাসা বাড়ি পরিবর্তন করা। দুটো দিনেই অতিষ্ঠ হয়ে উঠল। নতুন বাসায় এসে কোথায় কি রেখেছে কিছুই মনে পড়ছে না। এত জিনিসপত্রের মধ্যে দরকারি জিনিস খুঁজেও পাচ্ছে না। রোদ্দুর মনে মনে বলল, এবার মজা বুঝবা চান্দু। আমার সাথের বাসার আমাকে দিয়ে ছাড়িয়েছ না? করো করো, এবার সব নিজেই করো, যা ইচ্ছে হয়, যেভাবে ইচ্ছে হয়। বাড়তি এই কাজের জন্য রোদ্দুর সময় পাচ্ছে না একটুখানি সময় নিজেকে দেওয়ার জন্য। তাই ঝিলমিলকে সব ঠিকঠাক করতে বলে নিচে বাইরে বেরিয়ে গেল। বাইরে এসে ভালো লাগছে, আলাদা রিফ্রেশমেন্ট। সে নিশ্চিত ঝিলমিল 5 মিনিট পার হতে না হতেই ফোন করা শুরু করে দেবে। রোজকার মতো সেই একই কথা। কোথায় আছিস? কার সাথে? বাড়ি ফিরবি কখন? আমার একা একা ভালো লাগছে না। নতুন বাসাটা কেমন অদ্ভুত রে। তাড়াতাড়ি বাড়ি আয়। রোদ্দুর অবশ্য বিরক্ত বোধ করে না, শুধু আগুনে ঘি ঢেলে ঝিলমিলকে রাগিয়ে দেয়। কাজের ব্যস্ততার জন্য সাইফুলের কথাটা ভুলে গিয়েছে, এই শান্তি। ঝিলমিল অবশ্য আজ রোদ্দুরকে ফোন করলো না, বাসায় কথা বলতে বলতে যতটুকু পারলো গুছিয়ে রাখলো। গত 2 দিন ধরে তো এসবই করছে, মাথা ধরে গেছে একদম। বিছানায় বসতেই কলিং বেল বেজে উঠল। রোদ্দুর এসেছে, উঠে গিয়ে দরজা খুলে দিল। রোদ্দুর দ্রুত গলায় বলল, এখন 7টা বাজে, 10 মিনিটের মধ্যে নিজে রেডি হয়ে কাপড় চোপড় রেডি করে ফেল, বাড়ি যাব। কি কারণ কিংবা বিস্তারিত কোনো কিছুই ঝিলমিল জিজ্ঞেস করলো না। বাড়ি যাওয়ার কথা শুনেই সে খুশি, একদম 10 মিনিটে সবকিছু রেডি করে ফেললো, তারপর বেরিয়ে পড়লো। প্রতিমধ্যে রোদ্দুরকে বলল, আমরা যে বাড়ি যাব এটা কি কেউ জানে? তুই কি কাউকে জানিয়েছিস? ঝিলমিল মাথা নেড়ে না বলল। রোদ্দুর উত্তর দিল, তাহলে কেউ জানে না। ভালো হয়েছে, আমাদের দুজনকে দেখলে সবাই কতটা সারপ্রাইজড হয়ে যাবে। একবার ভাব, আমার তো ভীষণ মজা লাগতেছে। তিন্নি আপু আছে, কাল নাকি আপু আসবে। উফ, সবাই মিলে আবার কতদিন পর। উচ্ছ্বাসিত ভঙ্গিতে বলল ঝিলমিল। হাসছে সেলিব্রিটি। কি এমন হয়ে গেছে যে ওনাকে পেরে সবাই লাফালাফি করবে? আমাকে দেখ, আমি আগে থেকে বাড়ি গেলেই সবাই আমাকে নিয়ে মাতামাতি করে। এইবারও তাই করবে, দেখিনিস? না, আমি চোখ বন্ধ করে থাকবো। মানুষের আলগা পিরিত দেখতে পারবো না। আসলে তুই অনেকদিন পর পর যাস তো, তাই সবাই একটু দেখানোর জন্য তোর সাথে নাটক করে। আসলে তোর প্রতি মন থেকে কারোর ভালোবাসা নেই। কি আর করবে, এখন একমাত্র ছেলে বলে তো ছেলেও দিতে পারে না। লোকে খারাপ বলবে না, তাই তোকে চুপচাপ সহ্য করে নেয়। মাঝে মাঝে ওই একটু আধটু ভালোবাসা দেখায়। আমি সব সময় সবার কাছাকাছি ছিলাম, তাই তোর থেকে আমার প্রতি ভালোবাসা এমনিতেও বেশি হবে। আমার অত লোক দেখানো ভালোবাসার শখ নেই। ঝিলমিল মুখ ঝামটে বলল। রোদ্দুর ওর দিকে সরু চোখে তাকিয়ে রইল। দুজনের এই তর্কাতর্কির মধ্যেই তারা পৌঁছে গেল। শীতের প্রকোপটা মোটামুটি কমে এসেছে, তবে এখানে ভালোই ঠান্ডা। রোদ্দুর ঝিলমিলের হাত চেপে ধরল। এখানে এলেই আগেরকার ভয়াবহ স্মৃতিটা মনে পড়ে। ঝিলমিলকে আর কোনোভাবেই হারাতে চায় না সে। আঁকাবাঁকা পথঘাট পেরিয়ে বাড়ি পৌঁছালো দুজন। রাস্তা থেকে উত্তরের বারান্দায় তিন্নিকে দেখতে পেল ঝিলমিল। ওখান থেকেই চেঁচিয়ে উঠল। ঝিলমিলকে দেখা মাত্র তিন্নিও উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠল। আশেপাশের বাসার থেকে কয়েকজন উকিঝুঁকি মারল কাহিনী কি দেখার জন্য। যখন দেখলো এটা মশলাবিহীন সাধারণ একটা ঘটনা, তখন আবার নিজেদের বাড়ি চলে গেল। তিন্নি নিচে নেমেই হুড়মুড় করে এসে ঝিলমিলকে জড়িয়ে ধরে বলল, ইস, মেয়েটা একদম আগের মতোই আছে। কতদিন পর দেখলাম বলতো। তারপর রোদ্দুরকে উদ্দেশ্য করে বলল, আর তুই তো দেখি দিনকে দিন সুন্দর হচ্ছিস। বাহ, বিয়ের বাতাস ভালো লেগেছে তোর গায়ে। রোদ্দুর হাসলো, লাজুক হাসি। তৎক্ষণাৎ হাসিটা চেপে যাওয়ার চেষ্টা করলে এই বয়সে এইরকম লাজুক হাসি মানায় না। ওরা ভেতরে যেতেই সকলে হৈ হৈ করে উঠল। রোদ্দুর মাত্র একটু শান্তি মতো বসতে পারল। এই কয়েকদিনে তার উপর দিয়েও প্রচুর ধকল গেছে।
সবার সাথে কথাবার্তা শেষে তিন্নি ওদের টেনে নিয়ে ছাদে এলো। রোদ্দুর বলল, তোমরা যাও, আমি আব্বুর সাথে দেখা করে আসছি। ওরা সকলে একটা পাটি বিছিয়ে বসে পড়ল। চাঁদের আলো খুব প্রকট নয়। রিমঝিম ফোনের ফ্ল্যাশ চালিয়ে কিছুটা দূরে রেখে দিল। তারপর সে ঝিলমিলের পাশে বসলো। তিন্নি জিজ্ঞেস করলো, তো বল ঝিলমিল, ভাইয়াকে ছাইয়া বানিয়ে তোর কেমন অনুভূতি হচ্ছে? আমি যখন প্রথম তোদের বিয়ের খবরটা শুনলাম, আমি তো পুরোই অ্যাভেঞ্জারের মতো লেগেছিল। ভেবেছিলাম তোরা দুটো হয়তো চুপি চুপি প্রেম করছিস। পরে রিমঝিমের থেকে জানতে পারি একরকম জোর করেই তোদের বিয়ে হলো। এখন কি অবস্থা? সংসার জীবন কেমন লাগছে? ঝিলমিল একটু ভেবে বলল। বুঝতে পারছি না রোদ্দুর কেমন, তা তো তোমরা ভালো করেই জানো। তিন্নি বলল, রোদ্দুর আমাদের কাছে যেরকম, তোর কাছে তো সেই রকম না, তাই না? তোর কাছে তো নিজেকে আলাদাভাবে প্রকাশ করবে। আমার কাছে তো আলাদা মনে হয় না। পরক্ষণেই গমগমে গলায় বলল,